চলুন বেরিয়ে আসি অবিভক্ত বাংলার গৌরবময় অতীতের ঐতিহাসিক পীঠস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ অনেকেই বেরিয়ে এসেছেন, এর বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরেও দেখেছেন। এখন আমরা মুর্শিদাবাদের বর্তমান সময়ে পর্যটন করব না, ইতিহাসের সময়ে পিছিয়ে গিয়ে অতীতকালের গতিপথে কর্ণ সুবর্ণ থেকে বাংলার রাজধানী কিভাবে বিক্রমপুর, নবদ্বীপ, পান্ডুয়া, ঢাকা হয়ে মুর্শিদাবাদে এসে পৌঁছালো সেটাই জেনে নেব। মুর্শিদাবাদের সমৃদ্ধ জনপদের ইতিহাস অনেক প্রাচীন। শহর মুর্শিদাবাদের অদূরেই 24 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটা জায়গা রয়েছে যার বর্তমান নাম কানসোনা। এই কানসোনায় ষষ্ঠ থেকে সপ্তম শতকের ইতিহাসের বিখ্যাত কর্ণ সুবর্ণ, যা গৌড়বঙ্গ নৃপতি শশাঙ্কের রাজধানী ছিল। শশাঙ্ক বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় জনপদ গড়ে তোলেন এবং এক বৃহৎ রাজ্য হিসেবে বাংলা আত্মপ্রকাশ করে। তিনিই প্রথম বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ চালু করেন। বাংলার ইতিহাসে বাঙালি সম্রাট ও স্বাধীন নৃপতি হিসাবে তিনি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং যখন ভারতে আসেন, তিনি কর্ণ সুবর্ণ পরিক্রমা করেন। হিউয়েনসাংয়ের বিবরণী ছাড়াও বানভট্টের লেখা ও অন্যান্য বিবরণী থেকেও সেই সময়কার এই এলাকার জনপদের ঐতিহ্য জানা যায়। তবে ঐতিহাসিকদের মতে মুর্শিদাবাদ এলাকার সমৃদ্ধ জনপদের ইতিহাস তারও হাজার বছরের আগের সুপ্রাচীন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সময় জৈন যুগে এই এলাকার রাঢ় অঞ্চলের কথা জৈন সূক্ত আচারঙ্গে উল্লেখ আছে এবং বিম্বিসারের সময়েও বৌদ্ধ ধর্মের প্রসার, মগধ রাজের রাজত্ব বিস্তৃতি অঞ্চলে ঘটেছিল। তার বিভিন্ন প্রমাণ স্মারক খনন কাজের ফলে আবিষ্কার হয়েছে। যাই হোক, সম্রাট শশাঙ্কের সময় এই অঞ্চলের প্রভূত সমৃদ্ধি ঘটে। উত্তর ভারতের নৃপতি হর্ষবর্ধন ও কামরূপরাজ ভাস্কর বর্মার পর পর বিভিন্ন আক্রমণের ফলে এবং শশাঙ্কের মৃত্যুর পর রাজধানী কর্ণ সুবর্ণের পতন ঘটে। নিচের ঘর থেকে মাটির তলা দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড এই কোনা বরাবর 1 কিলোমিটারের পর জগৎ কানেক্ট করছে, হেঁটে যেত। শশাঙ্কের মৃত্যুর পর এবং পলাশী যুদ্ধের পতন পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশ অধীনে যাওয়ার আগে পর্যন্ত বাংলা শাসন ব্যবস্থাকে আমরা প্রধান 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে রয়েছে পাল যুগ, প্রায় 400 বছর কাল। দ্বিতীয় ভাগে রয়েছে সেন যুগ, যা 150 বছরের মতো। আর তৃতীয় ভাগে রয়েছে সুলতানি যুগ, যার মধ্যে রয়েছে খলজি বংশ, মামলুক বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ ও লোদি বংশ। বাংলার কখনো দিল্লি সুলতানের অধীনে বা কখনো বা স্বাধীনভাবে শাসন করেছে, যার মেয়াদ 350 বছর। এবারে রয়েছে সুবেদারি বা নবাবি যুগ। সুলতানি আমলের পর আকবরের সময় থেকে মোগল সম্রাটের অধীনে সুবেদারি বা নবাবি ব্যবস্থার মেয়াদ এটা 180 বছরের মতো। প্রথমে আসি পাল যুগে। শশাঙ্কের মৃত্যুর পর কোনো নৃপতি এককভাবে বিস্তীর্ণ জনপদে শাসন নিয়ন্ত্রণ না করতে পারায় এলাকায় মাৎসন্যায় যুগের সূচনা হয়। এ সময় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র নৃপতিরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিলেন। এই সময় গোপালের নেতৃত্বে আবার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এই পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অনেকেই অত্যন্ত বিদ্যোৎসাহী ছিলেন। তাদের সময়ে গৌড়ের রাজধানী প্রথমে বিক্রমপুর ও পরে পাটলিপুত্র, বর্তমান বিহারের পাটনাতে স্থানান্তরিত হয়। পাল যুগেই বিহারে বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহার ও বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যথা নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। পরে অবশ্য রাজধানী মুঙ্গের থেকে সোমাপুরা, অধুনা মুর্শিদাবাদের সোমাপুরা হয়ে উত্তরবঙ্গের রামাবতীতে স্থানান্তরিত হয়। গোপাল থেকে মহিপাল, রামপাল, মদনপাল পর্যন্ত এই শাসন ব্যবস্থা চালু ছিল। সে সময় রাজধানী না থাকলেও কর্ণ সুবর্ণ এলাকার ও মুর্শিদাবাদ সন্নিহিত স্থানে বাণিজ্য ও প্রশাসনের কাজে উল্লেখযোগ্য আধিপত্য ছিল। এরপর প্রায়
4 শতাব্দী পাল যুগের শেষের দিকে একাদশ শতকের শেষ দিক থেকে হিন্দু শাসনের অভ্যুত্থান ঘটে। শুরু হয় সেন যুগ। সেন রাজাদের আদি বাসস্থান এই বাংলায় ছিল না, তাদের আদি নিবাস ছিল কর্ণাটকে। সেখানে বাকাটক সেন সাম্রাজ্য অধিষ্ঠিত ছিল। তাদের বংশধর বীর সিংহের একমাত্র পুত্র বিজয় সেন ঢাকার অদূরে বিক্রমপুরে রাজধানী পত্তন করেন। সেন বংশের বেশিরভাগ সময় এই বিক্রমপুরের বাংলায় রাজধানী ছিল। বল্লাল সেন গৌড়ের রাজধানী বিক্রমপুর থেকে নবদ্বীপে নিয়ে আসেন। বল্লাল সেনের মৃত্যুর পর লক্ষণ সেন রাজা হন। দিল্লির সুলতান মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি বখতিয়ার খলজির গুটি কয়েক সৈন্যের আক্রমণে সেন বাহিনীর সেনা সামন্ত ছত্রভঙ্গ হয়ে যায়। আর লক্ষণ সেনও নবদ্বীপ থেকে ঢাকার অদূরে বিক্রমপুরে পালিয়ে যান। এর ফলে রাজধানী নবদ্বীপের পতন হয়। তার কিছুদিন পরে বিক্রমপুর থেকে সেন রাজারা সীমিত এলাকায় তাদের রাজত্ব চালায়, কিন্তু 1230 সালের পর সেন রাজত্বের আর কিছুই অবশিষ্ট থাকে না। এভাবে গৌড় সাম্রাজ্যের জবনিকা পতন হলে বাংলায় বখতিয়ার খলজি ক্ষমতায় আসেন। পরে গিয়াসউদ্দিন খলজি নিধনের পর দিল্লির সুলতানের অধীনে বাংলায় সুলতানি আমল শুরু হয়। মুসলিম শাসকদের শাসন শুরু হলে নবদ্বীপ থেকে রাজধানী মালদহের পান্ডুয়ায় নিয়ে আসা হয়। প্রায় 350 বছরের খলজি সুলতানি আমলে বাংলার রাজধানী মালদহের বিভিন্ন জায়গায় পান্ডুয়া, সোনারগাঁও ও টান্ডায় স্থানান্তরিত হয়। এরপর মুঘল সুবেদারি শাসন। মুঘল সম্রাট আকবর বাংলার শেষ সুলতান দাউদ কারনিকে পরাস্ত করে বাংলায় মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটান এবং সম্রাটের অধীনে বাংলায় সুবেদারি শাসন ব্যবস্থার প্রচলন হয়। এই সময় প্রথমে রাজধানী আনা হয় বিহারের রাজমহলে, যা বর্তমানে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত। পরে আকবর একে ঢাকায় স্থানান্তরিত করেন। আকবরের সময়ে মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠা হয়। সেই সময় এই জায়গায় রেশম সহ বিভিন্ন বাণিজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। এরপর ইউরোপের বিভিন্ন কোম্পানি কাশিমবাজার এলাকার রেশম রপ্তানি সহ নানা ব্যবসা বাণিজ্য শুরু করে এবং শীঘ্রই মুর্শিদাবাদ বাংলার সর্বাধিক গুরুত্বপূর্ণ শহর হিসাবে আত্মপ্রকাশ করে। 1700 সালে আওরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান করে পাঠান। তিনি বাংলার সুবেদারের সাথে রক্তক্ষয়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এরপর আওরঙ্গজেবের মৃত্যুর পর তাকে দাক্ষিণাত্যের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, তাকে আবার 1710 সালে বাংলার ডেপুটি সুবেদার হিসেবে ফিরিয়ে আনা হয়। 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার তাকে নবাব নাজিম নির্বাচিত করে ঢাকা থেকে মকসুদাবাদে নিয়ে আসেন। তিনি মকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ নাম দেন এবং একে বাংলার রাজধানী ঘোষণা করেন। ক্রমে এটি বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের জন্য রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনীতির মূল কেন্দ্র হয়ে ওঠে। এই হলো বাংলার রাজধানী কর্ণসুবর্ণ থেকে মুর্শিদাবাদ পরিক্রমা। এরপর আসি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ বাণিজ্য শহর গড়ে ওঠার সাথে সাথে এবং যখন এটি বাংলার নবাবের শাসন ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে, তখন এর সন্নিকটে গঙ্গার দুপাশে যুগ্ম যমজ শহর আজিমগঞ্জ, জিয়াগঞ্জ গড়ে ওঠে। মুর্শিদাবাদে রেশম বাণিজ্য, মূলধনী ব্যবসা, অস্ত্র ব্যবসার প্রসারের কারণে দেশের বিভিন্ন জায়গার বণিক গোষ্ঠী এর আশেপাশে বাসা বেঁধে ব্যবসা শুরু করে। এইভাবেই রাজস্থান থেকে বেশ কিছু বণিক পরিবার, যারা মূলত জৈন সম্প্রদায়ের লোক, তারা মুর্শিদাবাদের কাছে গঙ্গার দুপারে ঘাঁটি গাড়েন। এই পরিবারগুলির মধ্যে দুবগার, দুধরিয়া, নাহার, কোঠারি ও নওলাখা উল্লেখযোগ্য। কিছুদিনের মধ্যে এদের বসতি বাড়তে বাড়তে 100 পরিবারে পৌঁছায়। তারা এই এলাকায় অনেক জৈন মন্দির স্থাপন করেন। জৈন মন্দির ছাড়াও অনেক সুন্দর সুন্দর বাসভবন, প্রাসাদ, বাগানবাড়িও তৈরি করেন। এরপর কাশিমবাজার ও বহরমপুর। মুর্শিদাবাদ বা মকসুদাবাদ শহর স্থাপনের আগে থেকেই কাশিমবাজারের গুরুত্ব ছিল।
ব্যান্ডেলের কাছে সপ্তগ্রামে সরস্বতী নদীর গতিপথের পরিবর্তনের কারণে ইংরেজ ও পর্তুগিজরা ব্যবসা গুটিয়ে কাশিমবাজারে চলে আসেন এবং ঘাঁটি গেড়ে ব্যবসা বাণিজ্য শুরু করেন। কাশিমবাজারের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার ব্যবসায়িক গুরুত্ব বাড়িয়ে দেয়। হুগলি, পদ্মা ও জলঙ্গি নদীর মাঝখানে স্থলভূমিই হল কাশিমবাজার। এখানে জলপথে বাণিজ্য যোগাযোগ সম্ভব ছিল। মুর্শিদাবাদ শহরের রাজনৈতিক গুরুত্ব বেশি হলেও ব্যবসায়িক ও অর্থনৈতিক গুরুত্ব বেশি ছিল কাশিমবাজারের। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম প্রতিনিধি ওয়ারেন হেস্টিংস এখান থেকেই ব্যবসা ও নবাব দরবারের সাথে দর কষাকষি, আধিপত্য বৃদ্ধির জন্য শিবির এখানেই করেছিলেন। কাশিমবাজারের অন্যতম মূলধনী মহাজন বা জমিদার ছিলেন কান্তবাবু বা শ্রী কৃষ্ণকান্ত নন্দী। তিনি ইংরেজদেরও মূলধন দাতা ছিলেন। রেশম রপ্তানি ও মহাজনী ব্যবসায় প্রচুর অর্থ রোজগার করে তিনি কাশিমবাজারের মহারাজ বলে খ্যাত হন। এনারই বংশধর ছিলেন নবজাগরণকালের অন্যতম মানবতাবাদী মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী। ক্রমে ক্রমে রেশম ব্যবসা, মূলধনী ব্যবসা, বারুদ কারখানা, ধাতু কারখানা, বিভিন্ন প্রকার কারখানা এখানে গড়ে ওঠে। এখানে দীনবন্ধু রায় কর্তৃক নির্মিত একটি প্রাসাদ রয়েছে। এটিকে রাজবাড়ি বলে। বর্তমানে এখানে জাদুঘর, মন্দির, বাগানবাড়ি রয়েছে ও রাজবাড়ি আংশিক 5 স্টার হোটেলে পরিণত হয়েছে। বর্তমানে কাশিমবাজার বহরমপুর শহরের অন্তর্ভুক্ত। পলাশী যুদ্ধের আগে বহরমপুরের তেমন নামের মর্যাদা বা গুরুত্ব ছিল না। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে ইংরেজরা ক্ষমতা বৃদ্ধি করলে বাংলার তৎকালীন রাজধানী মুর্শিদাবাদের পাশে বহরমপুরে সেনাঘাঁটি নির্মাণ করেন এবং 1870 সাল পর্যন্ত এই ব্রিটিশ ক্যান্টনমেন্ট চালু ছিল। উল্লেখ্য, সিপাহী বিদ্রোহের সময় বহরমপুর সেনা শিবিরেও বিদ্রোহ হয়েছিল। এই হলো মুর্শিদাবাদ ও তার আশেপাশের জনপদ গড়ে ওঠার কাহিনী। পলাশীর যুদ্ধ ও বাংলার রাজধানী মুর্শিদাবাদের পতনের গল্প এর পরবর্তী পর্বে শোনাবো।